হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। বিএম একাডেমিতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভ্যর্থনা। আজকে আমরা ক্লাস 12-এ একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যার নাম হলো সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা। তাহলে প্রত্যেকেই হেডিং করো সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা। তো দেখো, আমরা প্রত্যেকেই জানি যে পদার্থের সাধারণভাবে তিনটে অবস্থা, একটা হচ্ছে কঠিন, একটা তরল এবং অপরটা হলো গ্যাসীয়। তাহলে প্রথমটাকে আমরা বলবো কঠিন, তরল এবং গ্যাসীয়। তো পদার্থের এই তিনটে অবস্থা নির্ভর করে মেনলি দুটো জিনিসের ওপর। এক হচ্ছে পদার্থের যে অণুগুলো রয়েছে বা কণাগুলো রয়েছে, সেই কণাগুলোর যে আন্তরাণবিক আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বল, এবং 2 নাম্বার হচ্ছে তাপীয় গতিশক্তি। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই আন্তরাণবিক আকর্ষণ বল কী করে, কোনো পদার্থের যে কণাগুলো রয়েছে সেগুলোকে আকর্ষণের মাধ্যমে ধরে রাখতে সাহায্য করে, হয়েছে। আর তাপীয় গতিশক্তি কী করে, সেই কণাগুলোকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ আন্তরাণবিক আকর্ষণ বলের যা কাজ, তাপীয় গতিশক্তির কাজ তার বিপরীত। ক্লিয়ার? বেশ। এবারে কঠিন পদার্থের ক্ষেত্রে, যেহেতু আমরা কঠিন নিয়ে আলোচনা করব, কঠিন পদার্থের ক্ষেত্রে পদার্থের কণাগুলোর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা এই তাপীয় গতিশক্তির তুলনায় অনেকটাই বেশি। সেই জন্য কী হয়, কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট আকার দেখতে পাই, নির্দিষ্ট আয়তন দেখতে পাই, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়, এবং কঠিন পদার্থের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এতটাই তীব্র হয় যে অণুগুলোকে পৃথক করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না বা গতিশীল করা যায় না। পরিবর্তে কী হয়, এই যে কঠিন পদার্থগুলোর অণুগুলো রয়েছে সেই অণুগুলো তাদের একই অবস্থানে থেকে কম্পিত হতে থাকে যখন আমরা বাইরে থেকে তাপীয় গতিশক্তি প্রয়োগ করি। আমরা যদি এরকম একটা স্ট্রাকচার দেখে নিই, তোমরা ক্লাস 10-এ একটা স্ট্রাকচার পড়েছিলে, সেটা ছিল NaCl এর বা সোডিয়াম ক্লোরাইডের, নিশ্চয়ই মনে পড়ছে। আচ্ছা, তো এরকম যদি একটা স্ট্রাকচার আমরা দেখি এবং এর প্রত্যেকটাতে যদি আমাদের এই যে কর্নারগুলো রয়েছে, এই প্রত্যেকটা কর্নারে যদি আমাদের এর অণুগুলো বা কণাগুলো বর্তমান থাকে, তাহলে বাইরে থেকে যখন তাপীয় গতিশক্তি প্রয়োগ করা হবে তখন এই যে কণাগুলো, এই কণাগুলো একই অবস্থানে বর্তমান থেকে বা একই পজিশনে ফিক্সড থেকে এরা কী হবে, একে অপরের সাথে ভাইব্রেট হতে থাকবে বা কম্পিত হতে থাকবে। ঠিক এরকম একটা কম্পন তৈরি হবে, প্রত্যেকটা কণার সাথে কি তৈরি হবে, কম্পন তৈরি হতে থাকবে। কিন্তু এদেরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পৃথক করা বা গতিশীল করা কিন্তু সম্ভব নয়। এর একটাই কারণ, এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল, সে আন্তরাণবিক আকর্ষণ বল হচ্ছে অত্যন্ত তীব্র। বোঝা গেছে? তো তাহলে যদি বলা হয় যে সলিড বা কঠিন বস্তু কাকে বলে, এর সংজ্ঞা কী, তাহলে আমরা বলবো যে কঠিন বস্তু বা কোনো পদার্থের কঠিন অবস্থা হলো এমন একটা অবস্থা যেখানে তার যে গঠনকারী কণাগুলো রয়েছে বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো রয়েছে, সেই পার্টিকেলসগুলো কী হবে, একে অপরের সাথে একটা স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা বা একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে? সেই অবস্থাটাকেই বলবো আমরা কঠিন অবস্থা, বা সেই পদার্থটাকে আমরা বলবো কঠিন পদার্থ, যার ধর্ম তরল এবং গ্যাসীয় পদার্থের তুলনায় অনেকটাই আলাদা। তো আমরা দেখে নেব এবার যে এই যে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের তাহলে বৈশিষ্ট্যগুলো কী বা প্রপার্টিসগুলো কী কী। তাহলে প্রথমেই আমরা হেডিং করব এবার বৈশিষ্ট্য, হয়েছে 1 নাম্বার। তাহলে 1 নাম্বার আমরা লিখতেই পারি যে কঠিন পদার্থের যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মধ্যে যে আন্তরাণবিক দূরত্ব বা ইন্টারমলিকুলার ডিস্টেন্স, সেই ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কী হবে, খুবই কম হবে।
তাহলে 1 নাম্বার আমরা লিখব কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আন্তরাণবিক দূরত্ব খুব কম হবে। হয়েছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, কণাগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল হবে তীব্র। 2 নম্বর আমরা লিখব কণাগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল হবে তীব্র। বোঝা গেছে? বেশ। 3 নম্বর হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আকৃতি এবং আয়তন থাকবে। এটা আমরা প্রত্যেকেই জানি। নির্দিষ্ট আকার, আকৃতি ও আয়তন থাকবে, অর্থাৎ সাইজ, শেপ অ্যান্ড ভলিউম হবে ফিক্সড। নাম্বার 4 বা 4 নম্বর হচ্ছে কঠিন পদার্থকে সহজে সংকোচন করা যায় না, বা এর সংকোচনীয় ধর্ম হচ্ছে খুবই কম, বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা হচ্ছে কম। অর্থাৎ বাইরে থেকে চাপ প্রয়োগ করে আমরা এটাকে সংকুচিত করতে পারবো না। এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, সংকোচনশীলতা খুবই কম। কারণ কি? তার কারণটা হচ্ছে এটা অত্যন্ত দৃঢ় প্রকৃতির বা রিজিড প্রকৃতির হয়, দৃঢ় প্রকৃতি। নাম্বার 6, এর ব্যাপন ধর্ম কম, অর্থাৎ সহজে কঠিন পদার্থকে আমরা গ্যাসীয় পদার্থে পরিণত করতে পারবো না বা ডিফিউজ করতে পারবো না। ব্যাপন ধর্ম দেখা যায় না বা ব্যাপন ধর্ম কম, যার একটা লিখলেই হবে। 7 নম্বর আমরা বলতে পারি এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ। গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট ও স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হলো উচ্চ। হয়েছে? বেশ। লাস্ট আরেকটা পয়েন্ট আমরা এখানে পাশে লিখে রাখবো, যে 8 নাম্বার যেটা, যে এটা হলো তড়িৎ এবং তাপের অত্যন্ত সুপরিবাহী বা সুপরিবাহী। হয়েছে? তাহলে আমরা লিখব তড়িৎ ও তাপের সুপরিবাহী হয়, তড়িৎ এবং তাপের সুপরিবাহী হয়। ঠিক আছে? তো এগুলো হলো কঠিন পদার্থের বৈশিষ্ট্য, যেখানে কণাগুলো কি হবে না একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাস আকারে এক ফিক্সড পজিশনে থাকবে এবং তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল তীব্র হবে, এবং আন্তরাণবিক আকর্ষণ বল তীব্র হওয়ার জন্য কণাগুলিকে তাদের নির্দিষ্ট ফিক্সড জায়গা ছেড়ে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে না, বরঞ্চ কণাগুলো কী করবে, বাইরে থেকে তাপশক্তি প্রয়োগ করলে একই অবস্থানে থেকে ভাইব্রেট হওয়ার চেষ্টা করবে। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন এলো যে তাহলে প্রত্যেকটা কঠিন পদার্থ কি একই ধরনের, অর্থাৎ সমস্ত কঠিন পদার্থই কি একই রকম? উত্তর হবে না। কঠিন পদার্থের এবার আমরা ভাগটা দেখে নেব। কঠিন পদার্থকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথমে হেডিংটা করে নিই সলিড স্টেট, হ্যাঁ, এর আন্ডারে ভালো লিখলাম আমি সলিড বা কঠিন পদার্থ। কঠিন পদার্থ লিখতে পারো সলিডের পরিবর্তে তোমরা এখানে। বেশ। তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ক্রিস্টালিন আর একটা হচ্ছে অ্যামরফাস। হয়েছে? তাহলে প্রথমেই আমরা লিখব ক্রিস্টালাইন। হয়েছে? ক্রিস্টালাইন সলিড। হয়েছে? 2 নম্বরে আমরা লিখব অ্যামরফাস সলিড। হয়েছে? 2 নম্বরে আমরা লিখব অ্যামরফাস সলিড। তাহলে এই যে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামরফাস সলিড লিখলাম, এদের বাংলা নামগুলো এবার আমরা দেখে নেব।
ক্রিস্টালাইন সলিড বলতে আমরা বলবো ক্যালাসাকার বা আমরা বলতে পারি নিয়তকার। ক্লিয়ার? আর অ্যামরফাসকে আমরা বলবো অনিয়তকার। হয়েছে? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হলো এটাই যে এই যে ক্রিস্টালাইন সলিডগুলো রয়েছে বা ক্যালাসাকার পদার্থগুলো রয়েছে, এই ক্যালাসাকার পদার্থগুলো যে সমস্ত কণা বা অণু দ্বারা গঠিত, সেই অণুগুলো বহু দূর পর্যন্ত একটা দীর্ঘ নির্দিষ্ট সুসজ্জিত ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত থাকবে। অর্থাৎ কি হবে না, এর কণাগুলোর যে বিন্যাস, সেই বিন্যাসটা হবে কীরকম? একটা সুসজ্জিত বিন্যাস, একটা ত্রিমাত্রিক বিন্যাস এবং একটা রেগুলার বা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকবে। কিন্তু অ্যামরফাসের ক্ষেত্রে দেখা যাবে যে অ্যামরফাস সলিড বা অনিয়তকার কঠিন পদার্থ যে সমস্ত কণা দ্বারা গঠিত হচ্ছে, সেই কণাগুলোর কোনো সুসজ্জিত বিন্যাস থাকছে না, বা থাকলে পরেও সেটা বহুদূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে না। খানিকটা যাওয়ার পরেই দেখা যাচ্ছে সেই বিন্যাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অথচ ক্রিস্টালাইন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর বিন্যাসটা বহু দূর পর্যন্ত সুসজ্জিত হচ্ছে এবং সেটা বজায় থাকছে। যেমন আমরা যদি একটা ক্রিস্টালাইন সলিডের যে কণাগুলো, সেই কণাগুলোকে যদি আমরা এরকম চিন্তাভাবনা করি, ধরো এখানে একটা পয়েন্ট লিখলাম, এটা একটা কণা, ঠিক আছে, আর মনে করো এটা একটা কণা, হয়েছে? আচ্ছা, এটা এইভাবে লিখে নিলাম। এবারে এই কণাগুলোর মাঝে একটা করে দিলাম। দেখো এই কালো কণাটা হচ্ছে একরকম, ঠিক আছে, এটা এক ধরনের কণা, এটা এক ধরনের কণা, এটা এক ধরনের, কিন্তু এদের মধ্যে দেখো একটা নির্দিষ্ট বিন্যাস রয়েছে। অর্থাৎ কি, একটা কালো, একটা লাল, একটা কালো, একটা লাল, ঠিক এই টাইপের, হয়েছে? আবার হয়তো দেখা গেল নিচটাতে যখন আমরা করব এরকম, দেখো এদের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট বিন্যাস বা সুসজ্জিত বিন্যাস আমরা লক্ষ্য করছি। আবার এই প্রথমটা যেমন ছিল, তৃতীয় লাইনটা ঠিক সেরকমভাবে আমরা ড্র করব। তাহলে লালের নিচে এটা লাল দিলাম, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটা হচ্ছে ক্যালাসাকার বা নিয়তাকার। ঠিক তেমনি নিচে আমরা আরেকটা লাইন করতে পারি, হয়েছে? এখানে দেখো প্রত্যেকটা কণার একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। প্রত্যেকটা কণা কীভাবে থাকবে, তার একটা নির্দিষ্ট বিন্যাস থাকবে। আমরা সহজেই বুঝতে পারছি যে এর পরে এর নিচে নিশ্চয়ই আরেকটা কালো পয়েন্ট দেবো, এর নিচে একটা লাল পয়েন্ট দেবো। তো এই যে বিন্যাসটা, এই বিন্যাসটাকে বলা হয় ক্যালাসাকার বা ক্রিস্টালাইন বিন্যাস, হয়েছে, বা সুসজ্জিত বিন্যাস, এবং পদার্থগুলোকে বলা হয় ক্যালাসাকার পদার্থ। ক্লিয়ার? বেশ। কিন্তু এই অ্যামরফাসের ক্ষেত্রে ঘটনাটা কীরকম ঘটে? এর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট বিন্যাস দেখা যায় না। যেমন এখানে মনে করো দুটো এরকম অণু রইল বা কণা রইল, ঠিক আছে, কিন্তু পরবর্তী কণাগুলো মনে করো এরকম রয়ে গেল, হয়েছে? ঠিক এই টাইপের। অর্থাৎ অনিয়তকারের ক্ষেত্রে কিন্তু আমরা যে সমস্ত কণাগুলো রয়েছে তাদের কিন্তু আমরা সুসজ্জিত বিন্যাস দেখতে পাচ্ছি না, সেই জন্য এটাকে বলা হয় অনিয়তকার, আর বাঁধারেরটাকে বলা হচ্ছে ক্যালাসাকার বা নিয়তকার। ঠিক আছে? বেশ। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি যে যেমন আমরা মার্বেল পাথর দেখি বা ক্যালসিয়াম কার্বনেট, এছাড়াও নিয়তাকার পদার্থের আরও অনেক উদাহরণ রয়েছে, আমরা আস্তে আস্তে আসছি। সেই মার্বেলকে দেখবে আমরা সহজেই ভেঙে ফেলতে কিন্তু পারি না। মার্বেল পাথর আমরা জানি অত্যন্ত শক্ত হয়, বাড়ি তৈরির কাজে লাগে, অন্যান্য বহু কাজে লাগে। কিন্তু এই যে অনিয়তাকার পদার্থ রয়েছে, এই অনিয়তাকার পদার্থগুলোকে আমরা সহজেই কিন্তু ভেঙে ফেলতে পারি। যেমন অনিয়তাকার পদার্থের একটা উদাহরণ হলো কাঁচ, 2 নম্বর উদাহরণ হলো চক, যেগুলোকে সহজেই ভেঙে ফেলা যায়। ঠিক আছে? তো সেই জন্য এই যে ক্যালাসাকার বা নিয়তাকার কঠিন পদার্থগুলো রয়েছে, এইগুলোকে প্রকৃত কঠিন পদার্থ বলা হয়। ঠিক আছে? কিন্তু অ্যামরফাস বা অনিয়তাকার কঠিন পদার্থগুলোকে প্রকৃত কঠিন পদার্থ বলা হয় না, পরিবর্তে এগুলোকে ছদ্ম কঠিন পদার্থ বলা হয়ে থাকে, বা অনেক সময় সুপার কুলড লিকুইড বা অতি সান্দ্রীকৃত তরল বলেও গণ্য করা হয়ে থাকে।
তাহলে 2 নম্বর পয়েন্ট বা এই যে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামরফাস সলিড রয়েছে, এর একটা আমরা জাস্ট দুদিকে দুটো পার্ট করে আমরা একটা ডিফারেন্স করার চেষ্টা করব। তাহলে একই সাথে আমাদের বৈশিষ্ট্যগুলো চলে আসবে আর জিনিসটা আমরা বুঝতেও পারবো। তাহলে প্রথমেই আমরা এবারে বাঁ দিকটাতে বা বাঁ সাইডটাতে আমরা লিখি ক্রিস্টালাইন সলিড, ডান ধারটাতে লিখি অ্যামরফাস সলিড। ঠিক আছে, বেশ। তাহলে প্রথমেই 1 নম্বর পয়েন্টে আমরা যেটা লিখতে পারি, প্রথমে সংজ্ঞাটা লিখছি না, ওটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবং বই থেকেও লিখে নিতে পারবে বা বই থেকে পড়ে নেবে। 1 নম্বর আমরা লিখলাম এটা ট্রু সলিডস বা প্রকৃত কঠিন পদার্থ বলা হয়, আর অ্যামরফাসকে বলা হয় ছদ্ম বা সিউডো কঠিন। হয়েছে, বেশ। অনেক সময় এটাকে বলা হয়ে থাকে অতি শীতলীকৃত সান্দ্র তরল। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে লিখেও রাখতে পারি এটা, যে এটাকে বলা হয় অতি শীতল সান্দ্র তরল, এটাও আমরা এটাকে বলতে পারি। যেমন আমরা যদি এর একটা উদাহরণ দিই, তাহলে উদাহরণ হিসাবে দিতে পারি যেমন কাঁচ। আমরা অনেক পুরনো দিনের বাড়ি যদি লক্ষ্য করি, এখনকার দিনে যদিও দেখা যায় না, পুরনো দিনের বাড়ি যদি আমরা দেখি কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে বা কোথাও, তাহলে আমরা দেখব যে কাঁচের যে জানালাগুলো থাকে, সেই কাঁচের জানালাগুলোর উপরের দিকটা পাতলা হয়ে যায় এবং নিচের দিকটা মোটা হয়ে যায়। কেন হয়? এর কারণ হলো দীর্ঘদিন ধরে কাঁচটা বা কাঁচের জানলাটা থাকার ফলে, এবং যেহেতু এটা একটা অতি শীতলীকৃত সান্দ্র তরল, এটা যেহেতু প্রকৃত কঠিন পদার্থ নয়, সেই জন্য বাহ্যিক তাপের প্রয়োগে বা গ্রীষ্মকালের দিনে যখন বাহ্যিক তাপ যখন তৈরি হয়, তখন এই যে কাঁচটা রয়েছে, এই কাঁচের যে কণাগুলো, সেই কণাগুলো নিচে দিকে স্বাভাবিক নিয়মে অভিকর্ষজ বলের প্রভাবে কি হয় না, নিচে দিকে কণাগুলো আস্তে আস্তে নিচে দিকে প্রবাহিত হতে থাকে, এবং এই প্রবাহটা এতটাই ধীরে ধীরে হয় যে সেটা আমাদের খালি চোখে নজরে আসে না। কিন্তু যদি আমরা দীর্ঘদিন পর যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে কাঁচের যে জানালাটা রয়েছে, সে কাঁচের জানালাটার ওপরের দিকটা ধীরে ধীরে পাতলা হয়ে গেছে দেখব, এবং যেহেতু কণাগুলো নিচে দিকে নেমে গেছে, সেই জন্য নিচের দিকটা মোটা হয়ে যায়। এটা কিন্তু একটা অ্যামরফাস সলিডের উদাহরণ। বেশ, 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা লিখব, 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা এখানে লিখব যে এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয় খুব উচ্চ। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, ঠিক আছে, হয় উচ্চ এবং নির্দিষ্ট। আচ্ছা, এদিকে লিখব গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্দিষ্ট নয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্দিষ্ট নয়। আচ্ছা, এই ব্যাপারটা হলো যে যখন আমরা প্রকৃত কঠিন পদার্থ নেব, তখন তার যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থাকবে সেটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রাতে সেটা গলতে শুরু করবে, বুঝেছে, আবার কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেটা ফুটতেও শুরু করবে। তাহলে সেই যে টেম্পারেচারটা হবে, সেই টেম্পারেচারটা হচ্ছে ফিক্সড। যেমন আমরা বলতে পারি যে যদি মনে করো একটা কঠিন পদার্থ আমরা NaCl নিই, তাহলে প্রকৃত কঠিন পদার্থ, তাহলে তার যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হবে সেটা হবে কিন্তু ফিক্সড, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টিকুলার টেম্পারেচারে সেটা কিন্তু গলবে। কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্দিষ্ট নয়, অর্থাৎ এক্ষেত্রে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সেটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখা যায়। যেমন আমরা যদি একটা সিম্পল উদাহরণ দিই, ধরো প্লাস্টিক। এটা দেখা গেল মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলতে স্টার্ট হলো,
ঠিক আছে, যখন গলাটা সম্পূর্ণ হলো, ঠিক আছে, সেটা হতে হতে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবধি চলে গেল। তার মানে আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারবো না যে ফিক্সড এই টেম্পারেচারই ওটা গলবে। বোঝা গেছে? অর্থাৎ কি না, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বা একটা তাপমাত্রার নির্দিষ্ট সীমার মধ্যে সেটা গলবে, বা স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও তাই, বা ফুটতে শুরু করবে। সেই জন্য ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আমরা বলবো যে এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হলো নির্দিষ্ট, কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্দিষ্ট নয়। এবার আমরা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটাতে চলে আসবো, এর যে বৈশিষ্ট্য সবথেকে ইম্পর্টেন্ট, যে ক্রিস্টালাইন সলিড বা নিয়তকার কঠিন পদার্থ হলো অসমসারক প্রকৃতির। অপরপক্ষে অ্যামরফাস সলিডের ক্ষেত্রে ধর্ম হলো যে এগুলি সমসারক প্রকৃতি। হয়েছে? তো এবার আমরা জানবো যে এই অসমসারক ব্যাপারটা কি। অসমসারক ব্যাপারটা হলো যে যখন আমরা বিভিন্ন ডিরেকশনে যাব বা বিভিন্ন দিক থেকে যখন সলিডটাতে যাব, তখন আমরা বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভৌত ধর্ম লক্ষ্য করব। ঠিক আছে, বিভিন্ন দিকে আমরা বিভিন্ন রকম ভৌত ধর্ম লক্ষ্য করব। হয়েছে? যেমন আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। যে একটু আগেই দেখো আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে বা ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে যে স্ট্রাকচারগুলো আঁকছিলাম, সেই স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে দেখো আমরা এরকম একটা স্ট্রাকচার প্রথমে এঁকেছিলাম। হয়েছে? বেশ, এবার আমরা মাঝখানে কি করব, অপর প্রকৃতির কণাগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করব। হয়েছে? বেশ, মনে করো এরকম একটা স্ট্রাকচার রাখলাম। হয়েছে? এটাও একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট। হয়েছে? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে সুসজ্জিত আছে। এইটার দেখো একই রকমভাবে একটা কালো একটা লাল, ঠিক তেমনিভাবে কালো লাল প্রত্যেকটা অণুর মধ্যে কিন্তু দেখো একটা ত্রিমাত্রিক বিন্যাস, সুসজ্জিত বিন্যাস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পরে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা যদি এরকম অনুভূমিকভাবে যদি বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি, তাহলে লক্ষ্য করে দেখো যে একটা কালো একটা লাল, অর্থাৎ এখানে যদি একটা আয়নগুলো আমরা যদি এই কণাগুলোকে যদি আয়ন ভেবে নিই, ঠিক আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ঠিক এই টাইপের হবে। বেশ, তাহলে এখানে কিন্তু আমরা দেখো দুটো বিপরীত ধর্মী কণার কথা দেখতে পাচ্ছি, একটা কালো একটা লাল, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস যদি ভাবি, বা যদি দুটো আলাদা আলাদা কণা ভাবি, তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা কণার কথা দেখতে পাচ্ছি। অপরপক্ষে যদি আমরা একটু হরাইজন্টালি না ভেবে ভার্টিক্যালি ভাবি, তাহলে দেখো এখানে লক্ষ্য করে যদি আমরা এই বরাবর দেখি, তাহলে প্রত্যেকটাই দেখো লাল, অর্থাৎ এগুলোকে যদি আমরা পজিটিভ ধরে নিই প্রত্যেকটা পজিটিভ, বা নেগেটিভ ধরে নিলে প্রত্যেকটা নেগেটিভ। আবার ঠিক পাশে দেখো এই প্রত্যেকটা হচ্ছে কালো। হয়েছে? অর্থাৎ এই বরাবর যখন আমরা দেখছি তখন দেখো একই ধরনের কণাগুলোকে আমরা দেখতে পাচ্ছি। আবার যখন আমরা এই বরাবর লক্ষ্য করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো বিপরীত ধর্মী কণা পরস্পর রয়েছে। সেই জন্য কী হয় না, বিভিন্ন ডিরেকশানে বিভিন্ন দিকে এর যে ফিজিক্যাল প্রপার্টিস বা যে ভৌত ধর্মগুলো, সেই ভৌত ধর্মগুলো আলাদা আলাদা হয়। ঠিক আছে? তাহলে 3 নম্বর পয়েন্টের রেসপেক্টে আমরা বুঝলাম যে বিভিন্ন দিকে এর ধর্ম বা ভৌত ধর্ম বিভিন্ন রকম হয়। যেমন একটা ভেরি সিম্পল এক্সাম্পল তোমাদের দেওয়া যেতে পারে, যে আমরা যদি একটা অভ্রের পাত নিই, সেই অভ্রের পাতের ক্ষেত্রে আমরা দেখব, ঠিক আছে, ধরো একটা যদি এটা মনে করো একটা অভ্রের পাত, তো এই যে অভ্রের পাতটা রয়েছে, এই অভ্রের পাতটাকে যদি আমরা এরকম উল্লম্বভাবে যদি চাপ দিই, তাহলে কিন্তু সহজে সেটা ভাঙবে না বা ভাঙতে পারা যাবে না। ঠিক তেমনি উল্টোভাবে যদি আমরা সেটাকে এরকম অনুভূমিকভাবে বা দুপাশ থেকে যদি আমরা চাপ দিই, তাহলে দেখা যাবে যে সেটা সহজেই গেল ভেঙে। তো এই যে বিভিন্ন দিকে অভ্রের বিভিন্ন রকম ধর্ম, উল্লম্বভাবে চাপ দিলে সেটা ভাঙছে না, আবার অনুভূমিকভাবে বা দুদিক থেকে এইভাবে চাপ দিলে সেটা ভেঙে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি অসমসারক প্রকৃতি। এবার আমরা চলে আসবো অ্যামরফাস সলিডে। অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কি হয় না, যেহেতু এর কোনো নির্দিষ্ট দিক বিন্যাস নেই, যে কোনো কণা
যে কোনো জায়গাতে অবস্থান করে, সেই জন্য কী হয়, এখানে কিন্তু এই ঘটনাটা দেখা যায় না। যেমন আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, ধরো এরকম, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট দিক বিন্যাস কিন্তু পাচ্ছি না, বা আমরা ক্লিয়ারলি বলতে পারছি না যে এই বরাবর গেলে একটা পজিটিভ একটা নেগেটিভ সর্বদা পাবো, হ্যাঁ, বা এই বরাবর গেলে আমরা একই ধরনের অ্যাটমগুলোকে বা কণাগুলোকে পাবো, সেরকম কিন্তু কোনো কথা এখানে বলা যাবে না। তাই এটা হচ্ছে সমসারক প্রকৃতি, অর্থাৎ যেহেতু এর কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্ট নেই, তাই সমস্ত দিকটাই হচ্ছে সমান। এই দিক থেকে দেখলেও আমরা যেমন দেখব, এই ধার থেকে দেখলেও যেমন দেখব, এই সাইড থেকে দেখলেও তেমনই দেখব। হয়েছে? বেশ, তাহলে যেহেতু এর কোনো নির্দিষ্ট দিক বিন্যাস থাকছে না, তাই সমস্ত সাইডই হচ্ছে সেম, তাই প্রত্যেকটা ডিরেকশানেই এর ভৌত ধর্মগুলিও সেম। অর্থাৎ এর সাথে আমরা লিখে রাখতে পারি সকল দিকেই এর ভৌত ধর্ম একই। তার কারণটা এর কোনো নির্দিষ্ট দিক বিন্যাস নেই, আমরা বাইরে থেকে যে দিক থেকেই দেখি না কেন সব দিক থেকে একই মনে হবে। যেমন এটাকে একটা সিম্পল এক্সাম্পলের সাহায্যে বোঝাতে পারি আমরা, এই অসমসারক প্রকৃতির আর সমসারক প্রকৃতিকে। দেখো, ধরো বিয়ে বাড়িতে আমরা খেতে গেছি, ঠিক আছে, সেখানে মনে করো যাওয়ার পরে প্রথমেই যে চেয়ারগুলো রয়েছে সেখানে ভাগ করে দেওয়া হলো যে একটা চেয়ারে শুধুমাত্র বাচ্চারা বসবে। হয়েছে? বেশ, একটা চেয়ার মানে একটা রোতে আর কি, একটা রোতে শুধুমাত্র বাচ্চারা বসবে, আরেকটা রোতে মনে করো বা আরও 2-3টে রোতে শুধুমাত্র মহিলারা বসবে, এবং অপর কিছু রোতে বা বাকি রোগুলোতে মনে করো বসবে পুরুষরা। তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারবো যে এটা হচ্ছে মহিলাদের লাইন, এটা পুরুষদের লাইন, এটা বাচ্চাদের লাইন। ঠিক আছে? অর্থাৎ কি না, বিভিন্ন দিক থেকে তাদের ধর্মগুলো আলাদা হবে। যদি আমরা বাচ্চাদের লাইনটার দিকে তাকাই তাহলে সেটা পাবো আমরা বাচ্চাদের লাইন, যেমন এখানে সব পজিটিভ। যদি আমরা মহিলাদের লাইনের দিকে তাকাই সেখানে সব পাবো মহিলাদের লাইন। যদি আমরা পুরুষদের লাইনের দিকে তাকাই সেখানে পাবো পুরুষদের লাইন। অর্থাৎ কি হলো না, বিভিন্ন দিক বরাবর তাদের যে ধর্মগুলো সেগুলো কিন্তু আলাদা হলো। কিন্তু এখানে কি হলো, এখানে কিন্তু আর আলাদা করে বসানোর কোনো ব্যাপার থাকলো না। যেমনভাবে আমরা জেনারেলি খেতে যেয়ে বসি, দেখবে মহিলা পুরুষ বাচ্চারা সব একসাথেই মোটামুটি আমরা বসি, সেখানে আলাদা কিন্তু এরকম ভোজ বাড়িতে বা কোনো কিছু বিয়ে বাড়িতে ভাগ কিন্তু আলাদা করা থাকে না। তাই সেক্ষেত্রে আমাদের যে দিক থেকেই দেখি না কেন সব দিক থেকেই সমান মনে হয়, সব দিক থেকেই আমরা সবাইকে খুঁজে পাই। তাই সমস্ত দিক থেকেই তার ভৌত ধর্ম হয় একই। এমন কিছু বলা যায় না যে এদিক থেকে গেলে এর দৃঢ়তা বেশি হবে, এদিক থেকে গেলে দৃঢ়তা কম হবে, এরকম কিন্তু কিছু আলাদা কিছু ব্যাপার থাকে না। এই হলো মেন ডিফারেন্স। হয়েছে? বেশ, এবার আমরা লাস্ট কতগুলো এক্সাম্পলে চলে আসবো, যে ক্রিস্টালাইন সলিডের কতগুলো উদাহরণ লিখব এবং অ্যামোরফাস বা অনিয়তাকার সলিডের কতগুলো উদাহরণ আমরা এবার লিখব। 4 নম্বর লেখো, NaCl, KCl। NaCl এর কথা তো আমরা ক্লাস 10-এ পড়েছি অলরেডি, এবং ক্লাস 11ও ছিল কেমিক্যাল বন্ডিংয়ের ক্ষেত্রে পড়েছো। ZnCl2, CaCl2 এক্সেট্রা। 4 নম্বর, এদিকে লিখবো আমরা রাবার, প্লাস্টিক, চক, কাঁচ, এগুলো সব হচ্ছে অনিয়তাকার পদার্থের উদাহরণ। ক্লিয়ার? বেশ, এবারে আমাদের সকল আলোচনাটা বা আমরা পুরো সিলেবাস যেটা পড়বো, ক্লাস 12-এ যেটা কঠিন আমরা পড়বো, সেই পুরো সিলেবাসটা আমরা পড়বো এই ক্রিস্টালাইন সলিড সম্পর্কে। অ্যামোরফাস সলিডের কিন্তু আর কোনো গুরুত্ব এখানে নেই। অর্থাৎ এবার আমাদের সমস্ত আলোচনাটা হবে এই ক্রিস্টালাইন সলিডকে নিয়ে বা গ্যালাস আকার কঠিন পদার্থকে নিয়ে। তো আমরা দেখে নেব পরের ভিডিওতে, আমরা দেখে নেব যে এই ক্রিস্টালাইন সলিড হচ্ছে কত প্রকার, সেগুলো আমরা ডিটেলসে জানবো এবং তারপরে ক্রিস্টালাইন সলিডগুলো সম্পর্কে আলোচনা করব। তো একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও যে এই কঠিন পদার্থের অবস্থা, এই যে চ্যাপ্টারটা, এখানে যার যত ইমাজিনেশন পাওয়ার থাকবে বা যে যত জিনিসটাকে কল্পনা করতে পারবে তার তত চ্যাপ্টারটার প্রতি ইন্টারেস্ট থাকবে এবং চ্যাপ্টারটাকে পড়তে ইচ্ছা করবে। তাই
পুরো চ্যাপ্টারটা বেস করে আছে বা ডিপেন্ড করে আছে শুধুমাত্র ইমাজিনেশন বা কল্পনা শক্তির ওপর। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে এই কঠিন কত প্রকার এবং তার যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে যাব। আজকের ভিডিওটা এতটাই। তোমরা বাড়িতে এত অবধি পড়ো, আর পড়ার সময় পুরো খাতাতে জিনিসটা নোট করে নেবে বা লিখে নেবে এবং সাথে টেক্সট বইটা পড়ে নেবে, কারণ টেক্সট বইয়ে আরও বেশ কিছু ইনফরমেশান পাবে, এতটা তো ভিডিওতে সব বলা সম্ভব নয়। সেগুলো তোমরা দেখবে, এটা পড়ার পর দেখবে ওই পড়াগুলো এমনি বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।